নমস্কার, আমি মানস আটটার আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের টপিকটা হচ্ছে অসম, ত্রিপুরা ও বাংলার বাঙালি, তিন ভূখণ্ড, এক জনগোষ্ঠী, ভিন্ন বাস্তবতা। বাঙালির রাজনৈতিক ইতিহাসকে বোঝার জন্য শুধু পশ্চিমবঙ্গকে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ ছবিটা পাবো না। বাঙালি আজ তিন ভৌগোলিক সাংস্কৃতিক পরিসরে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা রাজ্যে বাঙালির রাজনৈতিক বাস্তবতা, অগ্রাধিকার আর যে সংগ্রাম সেটা কিন্তু ভিন্ন। অসমে বাঙালি রাজনীতিক কেন্দ্রবিন্দু বহু দশক ধরে পরিচয়, নাগরিকত্ব, ভাষা ও অধিকার। শরণার্থী বাঙালি বনাম স্থানীয় বাঙালির অবস্থানও রাজনীতিতে বিভাজন তৈরি করেছে। ভোটের রাজনীতিতে বাংলা ভাষাভাষীদের সংখ্যা বিশাল হলেও সংখ্যালঘু মনস্তত্ত্ব কিন্তু গভীর। ত্রিপুরার রাজনীতির ইতিহাসে আজ বাঙালির রাজনীতির পরিচয় নয়, ক্ষমতা ও প্রশাসনিক ভারসাম্যের প্রশ্নে আবর্তিত। ঠিক সেভাবেই পশ্চিমবঙ্গে আমরা দেখছি মতাদর্শের লড়াই। আমাদের আজকের আড্ডায় পশ্চিমবঙ্গের যে রাজনীতি সেটা মূলত মতাদর্শ, মনস্তত্ত্বের সংঘর্ষ, ভাষা বা জাতিগত পরিচয়ের প্রশ্ন খুব একটা প্রবল নয় কিন্তু পশ্চিমবঙ্গে। এবার এই যে বাঙালির যে তিন ধরনের রাজ্যে তিন ধরনের সামাজিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, সেগুলো নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ অসমের চেয়ারম্যান এবং প্রাক্তন বিজেপি বিধায়ক শিলাদিত্য দেব। স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন। শিলাদিত্য দেব বাবু, আপনাকে স্বাগত। সমাজকর্মী বিশ্বদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের স্টুডিওতে। আগরতলায় রয়েছেন আমাদের প্রতিনিধি ভূপাল চক্রবর্তী। কলকাতা থেকে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক পার্থপ্রতিম ধর এবং বিজেপি নেত্রী রুবি মণ্ডল দাস। শিলিগুড়ি থেকে রয়েছেন অধ্যাপক সৌমেন নাগ। শিলচর থেকে রয়েছেন বরাক নাগরিক সংসদের সাধারণ সম্পাদক শঙ্কর দে। আর শ্রীভূমি থেকে রয়েছেন জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি রজত চক্রবর্তী। আপনাদের সবাইকে আটটার আড্ডায় স্বাগত। প্রথমে আমি শুরু করছি, শিলাদিত্যবাবুর কাছে যাচ্ছি। শিলাদিত্যবাবু, আপনার কি মতামত এই বিষয়টা নিয়ে? দেখুন, তিন রাজ্যের ব্যাপার, এবং এটা সত্যি গৌরবের কথা যে বাঙালি আজকে তিন রাজ্যে প্রভাবশালী। হ্যাঁ, ত্রিপুরা, আসাম এবং পশ্চিম বাংলা ভোটের অঙ্কে। কিন্তু একটা কথা তার ফাঁকে বলতে চাই যে তার মধ্যে একটা বিরাট বড় কনফ্লিক্টও আছে। মানে আমরা যতটুকু ভাবি যে খুব ইজি বলে, খুব ইজি নয়। আজকে যদি আমরা ত্রিপুরায় দেখি, ত্রিপুরায় একটা সময় একটা এমন কনফ্লিক্টও দেখা গিয়েছিল যে ট্রাইবেলদের মধ্যে বাঙালির সাথে। আসামে যদি আপনি দেখেন তাহলে তখনও যখন ভাষা আন্দোলন হলো বা তারপরে যখন আসাম আন্দোলন হলো তখনও একটা কনফ্লিক্ট দেখা গিয়েছিল। আর পশ্চিম বাংলাতে তো আজকেও যদি ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের খেলা হয়ে যায় তাহলে ওই মোটামুটি মাঠের মধ্যে একটা কনফ্লিক্ট দেখা যায়। তো এই জন্য এই যে বিষয়টা, এই বিষয়টাকে নিয়ে যদি আমরা ভালো করে দেখি, আসামের ক্ষেত্রে আমি বলবো যে আসামের ক্ষেত্রে 1980s বা লেট 70s এবং 80s যে মানুষের মনে যে ধারণা ছিল বাঙালিকে নিয়ে, আজকে সেই ধারণা অনেক পাল্টে গেছে। মূল কথা ছিল যে মানে প্রথম শুরু হয় বঙ্গভঙ্গর থেকে, তারপরে শুরু হয় পার্টিশন অফ ইন্ডিয়ার থেকে। দেশ যখন স্বাধীন হলো 1947-এ, আর তারপরে আমরা দেখতে পারলাম যে তখন ইস্ট পাকিস্তান জন্ম নিল এবং টোটালি ধর্মের ভিত্তিতে জন্ম নিল। আর ধর্মের ভিত্তিতে জন্ম নেওয়াতে মানে পুরোপুরি আমরা একটা মানে ডিভাইড দেখতে পারলাম। চিন্তাধারার দিকেও একই হলো। আর তার আগে যখন বঙ্গভঙ্গ হয়ে গেল তখনও কিন্তু পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা, তার দুটো মাইন্ডসেটের মধ্যেও কিন্তু সেই ডিভাইডটা ছিল বা দেখা গেল। এবং সেটা রাজনৈতিকভাবে দেখতে গেলে আজও এটাকে আমরা দেখতে পাচ্ছি। ত্রিপুরাতে একটা সময় এরকম ছিল যে বাঙালির মধ্যে বিদেশি, বাইরের থেকে এসছে, কিন্তু আমরা জানি ভালো করে যে ত্রিপুরার যে রাজ্য সেটা হয়তো বেঙ্গল প্রভিন্সে ছিল না, কিন্তু ব্রিটিশের শাসনকালীন আমরা জানি যে ব্রিটিশের একটা দখল ছিল তার উপরে। এবং সেই আগের যে ত্রিপুরা, সেই ত্রিপুরা আজকের ত্রিপুরার সাথে ভিন্ন এই জন্যেই, কারণ সেই ত্রিপুরাতে কুমিল্লা ছিল, সেই ত্রিপুরাতে নোয়াখালী ছিল। আর পার্টিশনের পর মানে দেশ ভাগের পর আপনার এক
কি আমি নামটা ভুলে যাচ্ছি, একজন মুসলিম লিডার মুসলিম লীগের, সে চেয়েছিল যে ত্রিপুরাকে মানে ইস্ট পাকিস্তানে নিয়ে যাওয়ার, কিন্তু সেটা হয়নি। এবং তখনের যে রাজমাতা, সেই রাজমাতা যে ওনার যে মূল যে প্রধানমন্ত্রী ছিলেন সাম চ্যাটার্জি, উনাকে তখন পাঠানো হলো সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে, এবং সেই ত্রিপুরাকে ভারতবর্ষের সাথে অ্যানেক্স করা হলো 1949-এ। কিন্তু 1949-এর পূর্বে যদি আপনারা দেখেন যে বাঙালির পপুলেশন কিন্তু তখনই 52% ছিল, আর আজকে বাঙালির পপুলেশন হচ্ছে 60%। তার মানে কিন্তু যেটা নাকি একটা কনফ্লিক্ট আমরা দেখতে পারি ত্রিপুরাতে, যে বাঙালিরা এসে ওখানে কি আগ্রাসন মানে ক্যাপচার করেছে বাইরে থেকে এসে, সেটা নয়। সেটা দেখতে গেলে আপনি বাংলা ভাষাটা 1500-এ আপনার এটাকে মানে কোর্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে গ্রহণ করা হয়েছিল, রাজা তখন এটাকে গ্রহণ করেছিলেন কোর্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে। এবং সেই 1500 থেকে বাঙালিদের সেই প্রভাবটা ছিল। সেই 52% থেকে আজ 60% হয়েছে, মাত্র 8% বৃদ্ধি হয়েছে। সেই তুলনায় যদি আমরা মুসলিম পপুলেশন দেখি ভারতবর্ষে, বা আমাদের আসামের ক্ষেত্রেও দেখি, পশ্চিম বাংলার ক্ষেত্রেও দেখি, অনেক গুণ বেশি হয়ে গেছে। আসামে ফর এক্সাম্পল যদি মুসলিম পপুলেশন আমরা যদি দেখি যে তখন হয়তো যখন পার্টিশন হয়েছে হয়তো 10% 12% ছিল, আজকে 40% হয়েছে, কিন্তু সেইভাবে কিন্তু বাঙালির পপুলেশন সেভাবে বাড়েনি। এই জন্য আসামের বাঙালির লড়াইটা কোথায় বলে আপনি মনে করছেন? আমি ওই জিনিসটাই বলতে যাচ্ছি যে আমরা কোথাও না কোথাও আমাদের ন্যারেটিভটা আমরা রাখতে পারিনি। বাঙালি সমাজ আমাদের যে ন্যারেটিভটা ক্রিয়েট করার কথা ছিল, আমরা সেই ন্যারেটিভটা আমরা না ত্রিপুরাতে রাখতে পেরেছি, না আসামে রাখতে পেরেছি, না পশ্চিম বাংলায় যারা পূর্ব বাঙালিরা আছে, পূর্ব বঙ্গের যারা বাঙালিরা রয়েছে, তারাও সেই ন্যারেটিভটা রাখতে পারেনি। কারণটা কি? তার কারণটা হতে পারে যে কারণ দেশ ভাগের পর ন্যাচারালি একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছিল, একটা কোয়েশ্চেন অফ মানে আইডেন্টিটি তো ছিলই, যে সে ধর্ম বাঁচাবে না তার ভাষা বাঁচাবে, না তার নিজের এক্সিস্টেন্স, ইকোনমিক্যাল এক্সিস্টেন্স কি হবে। আর তার জন্য কি হয়েছে, আজকেও আমরা যখন এসলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল যখন আসলো, আমরা পশ্চিম বাংলা এবং ত্রিপুরাতে ইকুয়ালি কিন্তু আমরা তখন দেখেছিলাম একটা প্রতিবাদ চলছে। অফকোর্স তখন বিজেপি সরকার ওখানে ছিল না, ত্রিপুরাতে তখন কমিউনিস্ট পার্টির সরকার ছিল, এবং পশ্চিম বাংলাতে আজও যে মানে তৃণমূল কংগ্রেস রয়েছে, তারা ঘোর বিরোধিতা করেছিল এই সিএএ কে নিয়ে। তো সেটাতে বোঝা যাচ্ছে যে তারা পূর্ব বাংলার যে বাঙালিরা আছে তাদেরকে গ্রহণ করতে তারা ইচ্ছুক নয়, আর তারা যে স্থানীয় যারা মুসলিমরা রয়েছে, যারা হয়তো ইস্ট পাকিস্তান থেকে এসে ওখানে ভোট ব্যাংক হিসাবে এসে বসেছে, তাদেরকে প্রাধান্যতা দেওয়ার জন্য তারা হয়তো এই মনোভাব নিয়ে তারা কাজ করে গেছে। আপনার সঙ্গে আরো কথা বলবো। আমি চলে যাচ্ছি শঙ্করবাবুর কাছে। শঙ্করবাবু, আপনার কি মতামত এ ব্যাপারে? দেখুন, প্রথমত হলো যে বাঙালি আমরা কাদের বলবো? যারা বাংলা ভাষায় কথা বলেন তারাই তো বাঙালি। তাহলে প্রথমত যে কথাটা হলো, সেখানে হিন্দু থাকতে পারেন, মুসলিম থাকতে পারেন, বৌদ্ধ থাকতে পারেন, খ্রিস্টান থাকতে পারেন, সবাইকে নিয়েই তো বাঙালি যারা বাংলা ভাষায় কথা বলেন। সমস্যাটা দেখুন, আমাদের রাজ্যের ক্ষেত্রে, অসমের ক্ষেত্রে যেটা হয়েছে, দেখুন অসমের ক্ষেত্রে আসাম আন্দোলন থেকে আগেও বঙ্গালকাদা ব্যাপারটা ছিল, নানাভাবে বাঙালিরা অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, অস্তিত্বের সংকটে পড়েছেন, এবং আসাম আন্দোলনের মধ্য দিয়ে দেখা গেল যে বাঙালিদের নির্বিচারে হত্যা করা হলো, বাঙালিরা কুণ্ঠাসা হলেন, এবং পরবর্তীতে বরাক ব্রহ্মপুত্রের জল গড়িয়ে গড়িয়ে আজকে যে জায়গায় এসেছে। এবং সবচেয়ে বাঙালির অস্তিত্বের সংকটে পড়লেন যখন ডিবুটার তৈরি হলো, এবং ডিবুটার কিন্তু সেটা অসম গণপরিষদের আমলে সেটা হয়েছে, এবং শুধু অসমের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়েছে সম্পূর্ণ অসাংবিধানিকভাবে। এখানে কিন্তু নেতৃত্ব, আমরা বলবো যে বাঙালি নেতৃত্ব যেটা, সেই নেতৃত্বের একটা বড় ধরনের ব্যর্থতা প্রকট হয়, যে এই ডিবুটার কিন্তু এখনো সেটি রয়েছে, এবং এত বছর ধরেও ডিবুটার সমস্যার কোনো সমাধান হলো না। দেখা গেল যে জাতীয় যারা নেতা এসেছেন জাতীয় স্তরের, সেটা কংগ্রেস আমলে হোক আর এনডিএ আমলে হোক, মানে বিজেপির যারা নেতারা এসেছেন, তাদেরকে যখন প্রশ্ন করা হয়েছে ডিবুটার নিয়ে, অনেকেই বলছেন যে ডিবুটার কি তারা জানেনই না যে এই ব্যাপারটা কি।
তারা গিয়ে সেটা বুঝবেন, দিল্লিতে গিয়ে তারা দেখবেন বিষয়টি। এই পর্যায়ে আমরা ভাবতে পারি না যে একটি অসাংবিধানিক বিষয় এবং সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে, নীতি বহির্ভূতভাবে সেই নির্বাচন কমিশন, তখনকার যে নির্বাচন কমিশন, সেই ডিভোটার তৈরি করলো এবং সেটা বছরের পর বছর, সেটা হাজার হাজার মানুষ, বলা যায় লক্ষ লক্ষ মানুষ এই দুর্ভোগের শিকার হলেন। নাগরিকত্বের তাদের প্রমাণ দিতে গিয়ে তারা সর্বশান্ত হলেন, আত্মহত্যা করলেন, জীবন বিপন্ন হলো। এই যে পর্যায়গুলো আমরা দেখছি, সেটা কিন্তু সব সরকারের আমলেই কম বেশি সেটা সমানভাবে চলছে। এবং দেখা যাচ্ছে যে সিএএ এর প্রশ্নে, যেটা আগে আমাদের যিনি বললেন যে সিএএ প্রশ্নে বাঙালি বিভাজিত, যে হিন্দুদের একটি দৃষ্টিভঙ্গি বা যারা ইসলাম ধর্মাবলম্বী তাদের একটি দৃষ্টিভঙ্গি, আবার বাঙালি হিন্দুরাও কোনো কোনো ক্ষেত্রে বিভাজিত। এবং এই প্রশ্নে এবং যে প্রক্রিয়ায় সিএতে যেভাবে তার আবেদনপত্র পূরণ করতে হয়, সেখানে দেখা গেল যে সেটা অত্যন্ত কঠিন প্রক্রিয়া। প্রথমেই নিজেকে ঘোষণা করতে হবে যে আমি বাংলাদেশি বা আমি পূর্ব পাকিস্তানি ঘোষণা করতে হবে, সেটা ঘোষণা করে নিজেকে সমস্ত যে সমস্ত তথ্যাদি দলিলপত্র দিতে হয়। দেখা গিয়েছে যারা ইতিমধ্যে বুঝার তালিকায় নাম উঠে গিয়েছে, যারা আধার কার্ড পেয়েছেন, অন্য অন্য সরকারি নথি, স্কুল কলেজের পড়াশোনা সমস্ত কিছু পেয়েছেন, তারা আবার নতুন করে নিজেকে সেই পূর্ব পাকিস্তানের বা বাংলাদেশি হিসেবে তাদেরকে ঘোষণা অফিসিয়ালি সেটা দিতে হচ্ছে। এবং এর জন্যই দেখা গেল যে সিএতে বাঙালি হিন্দুরা, সেটা তো বাঙালি হিন্দুদের জন্যই বা মূলত করা হয়েছে, যারা রয়েছেন আমরা বাঙালিরা যারা, সম্পর্কভাবে আমি আপনার কাছে আবার আসছি আমি চলে যাচ্ছি রুবি মণ্ডল দাসের কাছে। রুবি মণ্ডল দাস, আপনি কলকাতার বিজেপি নেত্রী রুবি মণ্ডল দাস, আপনাকে আমার একটা প্রশ্ন। কলকাতায় বাঙালির লড়াইটা কিসের? পশ্চিমবঙ্গের বাঙালির লড়াই আজকে থেকে, বাঙালির লড়াই অনেকদিন আগে থেকেই চলছে। যে সময় কংগ্রেস নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিজের দেশে ঢুকতে দেয়নি, সেই সময় থেকে বাঙালিদের লড়াই চলছে। যেই বাঙালিরা ভারতবর্ষকে স্বাধীন করার জন্য এতটা অংশগ্রহণ করেছিল, কিন্তু তারপরও তাদের সাথে একের পর এক বিচারিতা হয়ে গেছে। এবং বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি, খুব দুঃখের সাথে বলতে হয় যে আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে বেশি বর্ডার শেয়ার করে, প্রায় 2216.7 কিলোমিটার, এবং তার মধ্যে অলমোস্ট ফেন্সিং হয়ে যাওয়ার পরও এখনো অনেকটাই বাকি রয়েছে 500 সামথিং রয়েছে বাকি। এবং এই ফেন্সিং এর জন্য এই রাজ্য সরকার জমি দিচ্ছে। এই জমি না দেওয়ার জন্য অবৈধভাবে রোহিঙ্গারা এবং বাংলাদেশিরাও বাংলা ভাষায় কথা বলে, তারা কিন্তু এখানে ঢুকে পড়ছে। এবং তারা ঢুকে পড়ে পশ্চিমবঙ্গে ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে নিচ্ছে এই পশ্চিমবঙ্গ সরকারের ছায়ার তলায়, যারা ভোট ব্যাংক হিসেবে তাদেরকে ব্যবহার করার জন্য, ভোটে জয়ী হওয়ার জন্য তাদেরকে ইউজ করছে। এবং এই ভোটার কার্ড, আধার কার্ড ব্যবহার করে তারা যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে রয়েছে তা নয়, তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। এবং সেটি কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। এখান থেকে ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়, মহারাষ্ট্র থেকে শুরু করে হরিয়ানা প্রচুর জায়গায় ছড়িয়ে পড়েছে, এবং আমরা দেখেছি সেটা। এখন বর্তমানে যারা বাঙালি, যারা পশ্চিমবঙ্গবাসী, এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই হিন্দু ভূখণ্ড বানানোই হয়েছিল যাতে বাঙালিরা যাতে সঠিকভাবে বসবাস করতে পারে। কিন্তু বর্তমানে রাজ্য সরকার যেটা করতে চাইছে সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানিয়ে দিতে চাইছে। আপনি যদি দেখেন পশ্চিমবঙ্গের বর্তমান সিচুয়েশন হচ্ছে অত্যন্ত খারাপ, কারণ এখানে বাঙালিরা কাঁদে। কিছুদিন আগে মুর্শিদাবাদের সিচুয়েশন হয়তো দেখেছেন, যারা বাঙালি মা, বাঙালি বাবা, বাঙালি কাকা, বাঙালি জ্যাঠা, সবাই কাঁদতে কাঁদতে এক কাপড়ে তারা নিজের ঘর বাড়ি জায়গা জমি ছেড়ে নদীর এপার থেকে এপারে মালদাতে।
এবং শুধু মালদাতে চলে আসতে বাধ্য হয়েছে কেন জানেন? কারণ তাদের সম্পত্তি লুট করা হয়েছে, তারা যাতে পানীয় জলটা পান না করতে পারে তার জন্য তাদের জলে বিষ দিয়ে দেওয়া হচ্ছে। বাঙালিরা প্রতি মুহূর্ত এখনো লড়াই করছে। যারা পশ্চিমবঙ্গের, যারা ভারতবর্ষের বাঙালি, তারা আজও ভালো নেই। এই পশ্চিমবঙ্গ সরকার এই বাংলা ভাষাকে বলছে যে যেখানে যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ বেশি আছে সেখানে উর্দু ভাষাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করা হবে। তাহলে বলুন তো, এই বাংলা ভাষা আমরা ভুলে যাব শুধুমাত্র সেখানে মুসলিমরা বেশি বসবাস করে বলে? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ উর্দুকে প্রায়োরিটি দেওয়া হবে? তাহলে কি বাংলা বাঙালি নিয়ে আমরা কথা বলি? আমরা বাঙালিরা, আমরা পশ্চিমবঙ্গ বাঙালিরা কোথায় সুষ্ঠুভাবে বসবাস? রবি ম্যাডাম, আমার একটা প্রশ্ন আছে আপনাকে। প্রশ্নটা হলো, উত্তর পূর্বের বাঙালির সমস্যাটা কি পশ্চিমবঙ্গে ব্রাত্য বাঙালির কাছে, পশ্চিমবঙ্গের বাঙালির কাছে? দেখুন, পশ্চিমবঙ্গের বাঙালির একটা ভয়ানক জায়গা থেকে যাচ্ছে। আমরা যদি দেখি মুর্শিদাবাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যদি আমরা দেখি, কিছুদিন আগেই আমি আপনাকে একটা ছবি দেখাতে চাই, আপনাদের হয়তো মনে আছে, যদি একটু কি করেন ছবিটা, আমি জানি না কতটা দেখা যাবে, একটু দেখাবেন অবশ্যই। এনাকে হয়তো দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে কি? হ্যালো হ্যালো, হ্যাঁ, দেখা যাচ্ছে? ইনি হচ্ছে ফ্রান্সিস এক্কা। এনার ওয়াইফ হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য। এনার কাছে ডিআরডি এর নথি পাওয়া গেছে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে যারা এখন বাস করছে, আপনি যে বলছেন, তাদের থেকেও ভয়ানক পরিস্থিতিতে আমরা আছি, কারণ আমাদের অলমোস্ট জঙ্গিদের সাথেই বসবাস করতে হচ্ছে। ভয়ানক পরিস্থিতিতে আমরা আছি, কারণ এখান থেকে একের পর এক জঙ্গি ধরা পড়ছে, এবং সেটা 2012 থেকে শুরু হয়েছে, আজও ধরা পড়ছে। তাহলে বুঝতে পারছেন কিভাবে আমরা রয়েছি? আমরা জানিও না হয়তো আমাদের আশেপাশে কারা রয়েছে, হয়তো এই ধরনের জঙ্গি বাস করছে, তাদের সাথেই হয়তো বসবাস করতে হচ্ছে আমাদেরকে। আমরা তো পরে জানতে পারি, যখন তদন্ত হয়, যখন এরা ধরা পড়ে, তারপর আমরা জানি। দুটো সিচুয়েশন পুরো আলাদা। আসাম অনেক অনেক বেটার জায়গায় আছে, আসামে ভারতীয় জনতা পার্টি সরকার আছে, আসাম সরকার প্রপারলি কাজ করছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ভোট ব্যাংকের জন্য এখানে জঙ্গিদেরকে আশ্রয় দিচ্ছে, এই সব লোকেদেরকে পঞ্চায়েত প্রধানের জায়গা দিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন, দেশের সার্বভৌমত্বকে নিয়ে, গণতন্ত্রকে নিয়ে খেলা হচ্ছে পশ্চিমবঙ্গে বর্তমানে। ধন্যবাদ আপনাকে। আমি আবার আসবো আপনার কাছে। আমাদের স্টুডিওতে রয়েছেন সমাজকর্মী বিশ্বদীপ ভট্টাচার্য। বিশ্বদীপ বাবু, আপনার কি প্রতিক্রিয়া এ ব্যাপারে? আমার প্রতিক্রিয়া হচ্ছে, আমি প্রথমে বাঙালিদের রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্নতা তিন রাজ্যের বলার আগে, রাজনৈতিক পরিবেশের ইয়েটা চাইছি। হ্যাঁ, আমি বলার আগে আমি বিশ্ববিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের, যিনি এশিয়ার প্রথম বেঙ্গলি নোবেল লরেটস, ওনার একটি কবিতা ভারত তীর্থ, এই কবিতার প্রথম পংক্তি দিয়ে আমি শুরু করছি। হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এই যে ভারত তীর্থ, এই ভারত তীর্থে এক সময় বাঙালিরা যথেষ্ট সম্মানের সাথে ভারতবর্ষের ভারত তীর্থের সম্পূর্ণ ঐতিহ্যের সাথে ওনারা বাস করছিলেন যুগ যুগ ধরে, এবং রাজনৈতিক বিভিন্নতা সমস্ত রাজ্যে কখনো কখনো এসে যায়, আবার কালের প্রভাবে এটা আবার চলে যায়। আজকে আপনি দেখুন, পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক সমস্যা, এটা তাদের নিজস্ব সমস্যা, এটা সমস্ত মানুষ, পশ্চিমবঙ্গের সচেতনতা তাদের অভাব আছে, যার জন্য এই অসচেতন মানুষকে সচেতনতা দেখানোর মতো তেমন ভালো নেতৃত্ব দিতে হবে। এটাই হলো রাজনৈতিক কারণ পশ্চিমবঙ্গের। কারণ পশ্চিমবঙ্গের মানুষ, তাতে হার্টল্যান্ড অফ দ্য বেঙ্গল ইজ হার্টল্যান্ড, যেখানে কলকাতার নগরী, যেটাকে সিটি অফ জয় বলা হয়, যেখানে আপনি, আমি আসামের কথাটা জানতে আসামের কথা এখন আমি আসছি, আসামের কথা আমি আসছি। আসামে
বাঙালিদের অনেক আগে থেকে পশ্চিমবঙ্গের সাথে কেন ভারতের সমস্ত একটা ঐতিহ্য, অসমিয়াদের বৃহত্তর অসমিয়া জাতির সংগঠনে বাঙালিদের একটা বিশেষ ভূমিকা আছে। তার কারণ আমি বলছি, আজ থেকে 1000 বছর আগে পাল ডাইনেস্টি, কামরূপ তখন এই ছোট কামরূপ ডিস্ট্রিক্ট নয়, এই কামরূপ তখন কোচবিহার আপ টু ময়মনসিংহ পর্যন্ত ছিল। এই কামরূপের বিশাল প্রতাপী পাল ডাইনেস্টি, বঙ্গের পাল রাজা শাসন করতেন 1000 বছর আগে, এবং কামরূপের যারা জনমানুষ ছিলেন তারা সবাই ইলেক্টেড করেছিলেন পাল ডাইনেস্টিকে। তো এই যে পাল ডাইনেস্টি, এরপরে কৃষ্ণনাম ভট্টাচার্যকে আহোম রাজা রুদ্রসিংহ উনি নিজেই ইনভাইট করে, উনি কৃষ্ণনাম ভট্টাচার্যকে নদিয়া থেকে কামাখ্যা এবং শিবসিংহ শিবদৌল এখানে ওনার জন্য আমি ইতিহাসটা জানতে চাইছি না, আমি জানতে চাইছি যে অসমের বর্তমান আমি বাঙালি কি ধরনের সমস্যা, এই জন্যই বলছি, এই যে বাঙালির ঐতিহ্যটা আস্তে আস্তে যেন মনে হচ্ছে বর্তমান সময়ে খুব খারাপ লাগে, একটা দুঃসময়ে পরিণত হয়েছে বাঙালিদের। কেন হচ্ছে আমি জানি না, হয়তো বাঙালিদের সচেতনতার অভাব, না হলে আমাদের স্বার্থপরতা। তার কারণ হচ্ছে ডি ভোটার। আপনি একটা কথাই বলতে চাচ্ছি, ডি ভোটারটা কেন জেনুইন, বাঙালিদের কেন ডি ভোটার হতে হচ্ছে? 2005 পর্যন্ত যার নাম আছে 1954 থেকে, তাকে ডি ভোটার বানিয়েছে 2011-তে। আমি আপনাকে নাম দিয়ে দিতে পারি, আমাদের জালুকবাড়ি মণ্ডল, যেটা পশ্চিম আমাদের গুয়াহাটির হার্ট ল্যান্ড, যেখানে পাণ্ডু, সেখানে অনেক ডি ভোটার হয়ে আছে। এটা তো দুঃসময়ের ব্যাপার। পশ্চিম বাংলার যে বললেন, বক্তব্য রাখলেন, খুব সুন্দর বলেছেন। আসলে বাঙালির যে গোল্ডেন এরা, সেই গোল্ডেন এরাটা সমাপ্ত হয়ে যায় আফটার দি পার্টিশন অফ বেঙ্গল। 1905 যখন পার্টিশন অফ বেঙ্গল হয়ে যায়। পার্টিশন অফ বেঙ্গলটা হয়েছিল ধর্মের ভিত্তিতে, কিন্তু হয়তো আজকে একজন বক্তা বলেছেন যে বাঙালি মানে হিন্দু মুসলমান সব। মুসলমানরা কিন্তু নিজেদের পরিচয় বাঙালি হিসেবে দেয় না আজকাল। হতে পারে যে ইস্ট পাকিস্তানের জন্ম হয়েছিল ধর্মের ভিত্তিতে, আর বাংলাদেশের জন্ম হয়েছিল ভাষা ভিত্তিতে, কিন্তু আজকে বাংলাদেশেও তাদের নিজেদের পরিচয় কিন্তু বাঙালির থেকেও বেশি তারা মুসলমানের পরিচয়টা বেশি দিচ্ছে। আর আমাদের আসামের ক্ষেত্রে বা পশ্চিম বাংলার ক্ষেত্রেও তারা নিজেদেরকে বাঙালি বলে না, বরঞ্চ আমাদেরকে জিজ্ঞেস করে যে আপনাদের সমাজের লোকরা তো এইভাবে করলো। আমি বললাম আমাদের সমাজ মানে? বলে আপনারা বাঙালিরা। তা আমি বললাম আপনারা কি আছেন? বললেন আমরা তো মুসলিম আছি। তো এই জন্যে তারা স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে তারা, আর এটা তো মুসলিম ধর্মেতে এটাই শেখায় যে তাদের কোনো ভাষা নেই, তারা বিশ্বে যে কোনো জায়গায় যাবে তাদের পরিচয় হচ্ছে মুসলিম। আমরা বোকার মতো কিছু হিন্দুরা আমরা জোর জবরদস্তি এদেরকে বাঙালি বানাচ্ছি, আর করে নিজেদের পায়ে নিজেরা কুলারি মারছি। আজকে পশ্চিম বাংলার যে বক্তব্য রেখেছেন কি সুন্দর বলেছে, তাদের আজকে অস্তিত্বহীন হয়ে যাচ্ছে। কেন? মুর্শিদাবাদে গেলে তাদের বাঙালি হিন্দুর অস্তিত্ব নেই। আজকে দুর্গাপূজার সময় তাদের মূর্তি ভেঙে দেওয়া হয়, কিন্তু সেগুলোকে আজকে টেলিভিশনে দেখানো হয় না। কেন? কারণ গভর্নমেন্ট ওটাকে সেন্সর করে দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব সেটাকে সেন্সর করে দিচ্ছে। তো এই জন্য বলছি আজকে বঙ্গভঙ্গ হলো, কিন্তু আজকে আমরা আসামের ক্ষেত্রে আমরা জানি যে আমরাও বেঙ্গল প্রভিন্সের অধীনে ছিলাম। বেঙ্গল প্রভিন্সের অধীনে থাকার পর কি হলো, আজকে এখানে সিলেট ছিল, সিলেটেও তখন পার্টিশনের সময় চলে গেল ইস্ট পাকিস্তানে। তো সিলেটিরা যাবে কোথায়? তা স্বাভাবিকভাবে তারা এসে ঢুকলো আসামের মধ্যে, বেশিরভাগ আসলো। সেইভাবে ত্রিপুরা যখন আবার ভাগ হয়ে গেল, কুমিল্লা এবং নোয়াখালী যখন চলে গেল ইস্ট পাকিস্তানে, বা যেটা একটা ষড়যন্ত্র ছিল যে ত্রিপুরাকেও মানে ইস্ট পাকিস্তানে নিয়ে যাওয়ার যে ষড়যন্ত্র ছিল, সেটাকে রোধ করার পর আমি আসছি আপনার কাছে, আবার আসছি, একটা ছোট্ট বিরতি নিতে হবে, কমার্শিয়াল ব্রেক, তারপরে আবার আসছি আটটার আড্ডায়। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন আটটার আড্ডা। এবার আমরা চলে যাব কলকাতায়, যেখানে রয়েছেন সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক পার্থপ্রতিম ধর। পার্থবাবু, আপনাকে স্বাগত আমাদের প্রোগ্রামে। পশ্চিমবঙ্গে বাঙালির লড়াইটা কোথায়? পশ্চিমবঙ্গে লড়াইটা অনেক কঠিন। বিষয় হচ্ছে সেটা হচ্ছে এখানে ভাষা এক, ধর্ম এক, অনেকটাই। এখানে 35-36% মানুষ মুসলিম সম্প্রদায়। এখানে সবার ভাষা বাংলা, ওপারের বাংলাদেশের ভাষাও বাংলা। ওপারে মুসলিম সংখ্যাগুরু। ফলে হচ্ছে ভাষার এক থাকায়
বাছাই করা খুব কঠিন, চেনা, হঠাৎ করে চেনা কে আমার দেশের, কে আমার দেশের না, এটা চেনা খুব কঠিন। মিলেমিশে থাকায় ফলে এই বাংলাদেশ পশ্চিমবঙ্গ সীমান্ত ধরে বিপদটা কিন্তু অনেকটাই বেশি। সব মিলেমিশে একাকার হয়ে যাওয়ার সুযোগ এখানে অনেক বেশি, যেটা অসমে ততটা না। অসমে অন্তরে চেনা যাবে, নতুন কেউ রূপটাকে চিহ্নিত করা যাবে, এখন না অনেক বেশি অনুপ্রবেশ ঘটে গেছে। তাই নাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা অনেক 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 বেশি ভয়ঙ্কর। সেজন্য বেশিরভাগ ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের মাধ্যমে পশ্চিমবঙ্গের সীমান্ত পার হয়ে পশ্চিমবঙ্গে ঢুকে সেখান থেকে নানা দেশের, গোটা দেশে ছড়িয়ে পড়ছে অবৈধ অনুপ্রবেশকারীরা। সঙ্গে থাকছে, এই সুযোগটা কাজে লাগিয়ে ব্যবহার করছে মৌলবাদী জঙ্গিরা। তাহলে পশ্চিমবঙ্গের সমস্যাটা অনেক বেশি মানবতা। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি, আপনি বলছেন যে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীর একটা বড় সমস্যা রয়েছে, কিন্তু আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই যে পশ্চিমবঙ্গের বাঙালির মধ্যে মতাদর্শের লড়াইটাও তো চলছে এখন। হ্যাঁ, মতাদর্শের লড়াই আছে পশ্চিমবঙ্গে। সেই লড়াইটা, সেই আদর্শের লড়াইটার কেন্দ্রবিন্দুটা কি? হ্যাঁ, কি বললেন? বলছি পশ্চিমবঙ্গে যে মতাদর্শের লড়াইটা চলছে সেটার কেন্দ্রবিন্দুটা কি? এটা কি মতাদর্শ বলা যাবে? এটাও একটা প্রশ্ন। যদি বলেন মতাদর্শগতভাবে ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িকতা এগুলো বিষয়, কিন্তু এটা তো বলছে মুখের সঙ্গে যে কোথাও বলছে সাম্প্রদায়িকতার বিস্মরণ হচ্ছে, কোথাও বলার দাবি করছে আমরা ধর্মনিরপেক্ষ। কিন্তু এই সব কথাগুলোর মধ্যে সব বিষাক্ত তীর বলুন আর নিজেদের দাবি বলুন, নিজেদের পক্ষে দাবি বলুন, তার আড়ালে মতাদর্শের চেয়েও দেশের অস্তিত্ব রক্ষা অনেক বেশি প্রবল হয়ে উঠেছে। এই স্বার্থটা অনেক বেশি প্রবল হয়ে উঠেছে। লড়াই চলছে মতাদর্শের আড়ালে, মতাদর্শের নামে, কিন্তু লড়াইটা মতাদর্শের না। মতাদর্শের লড়াই হচ্ছে না, সংখ্যালঘু অধ্যুষিত এলাকার ভোটগুলো নিজেদের ঝুলিতে পড়ার লক্ষ্যে মতাদর্শের নামে আসলে ভোটের লড়াই হচ্ছে। তাতে বিপন্ন হচ্ছে দেশের অস্তিত্ব, মানবতা। হ্যাঁ, ধন্যবাদ পার্থবাবু আপনাকে। আমি এখন চলে যাব শিলিগুড়িতে। শিলিগুড়িতে রয়েছেন অধ্যাপক সৌমেন নাগ। সৌমেন বাবু, আপনাকে স্বাগত। আপনার মতামতটা জানতে চাইছি যে পশ্চিমবঙ্গে কিসের লড়াই লড়ছে, রাজনৈতিক পরিবেশটা কি বাঙালির? দেখুন, প্রথম কথা আমি কিছুক্ষণ শুনছিলাম যে যদি বলা যায় শুধু বাঙালি, এখন একটা শুধু প্রশ্নটা একটা জায়গায় আমার মাঝে মাঝে আসছে যে বাঙালি বলতে আমরা কি বুঝবো, এবং আমাদের এই যে আমাদের যে বাঙালিত্বের প্রশ্নটা এবং একটা অস্মিতা নিয়ে আমরা আলোচনা করছি ঠিকই, কিন্তু বাঙালি হিসাবে আমরা কিন্তু আত্মসমালোচনার দিকে এগোচ্ছি না। যেহেতু আমি শিলিগুড়ি থাকি, প্রান্তিক দিক, কলকাতা থেকে অনেক দূরে, পশ্চিমবঙ্গের থেকে বলতে পারেন একটা ভৌগোলিক ব্যবধান আছে। শিলিগুড়ি মানে দার্জিলিং জেলা, যেটা দার্জিলিং জেলা এমন একটা জেলা যে জেলা মানে ভৌগোলিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে পশ্চিমবঙ্গের অংশ হলেও এই জেলার ইতিহাস, তার কিন্তু সম্পৃক্ততা হচ্ছে উত্তর পূর্ব ভারতের সাথে। এবং আমরা যারা এই জেলার বাঙালিরা যারা আছি, তারা প্রায় সবাই উৎখাত হয়ে আসা, দেশ বিভাগের উৎখাত হয়ে আসা বাঙালি। কাজে আমাদের এখানকার যে বাঙালির যে একটা চেতনা এবং বাঙালির যে অবস্থান, এই অঞ্চলের সাথে উত্তরবঙ্গের বিশেষ করে জলপাইগুড়ি, দার্জিলিং এবং কুচবিহার, এখানে বাঙালিদের যে অবস্থান এবং যে ভাবনা, সেই ভাবনার সাথে যারা গঙ্গার ওপারে থাকেন যে বঙ্গভাষীরা, তাদের মধ্যে একটা
পার্থক্য, একটা সূক্ষ্ম একটা পার্থক্য আছে। বাঙালি হলেও যেন একটা মনে হয় আমরা একটা প্রান্তিক অঞ্চলের বাঙালি, এবং যারা পশ্চিমবঙ্গের সমস্যাটা হচ্ছে একটাই, যে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যে রাজ্যটার সমস্ত কিছুই হচ্ছে রাজধানী কেন্দ্রিক, অর্থাৎ কলকাতা কেন্দ্রিক। যা কিছু কলকাতাই হচ্ছে সমস্ত কিছু। শুধুমাত্র বাঙালি বলেই কিন্তু অখণ্ডতা বোঝায় না। এবং এই সমস্যা শুধু আমাদের বাঙালির, যে সমস্যার কথা আমরা আলোচনা করছি সেটা মাত্র বাঙালির এক নয়। তাহলে আজকে অন্ধ্র এবং তেলেঙ্গানা, তারা উভয়ই তো তেলেগু ভাষী, তা সত্ত্বেও তেলেঙ্গানা এবং অন্ধ্র দুটো পৃথক রাজ্য হয়ে গেল কেন হলো? একটা দীর্ঘ সংগ্রামের মধ্যে থেকে। ঠিক সেই দিক থেকে আমি আপনার কাছে একটা ছোট্ট, আপনি যে বলেছেন, একটা যদি আমাকে অনুমতি দেন একটা অভিজ্ঞতা নিয়ে বলি, যে আমি একটা আলোচনা সভায় যোগ দিতে গিয়েছিলাম গুয়াহাটি থেকে শিলং, এবং আমার সাথে ভিন প্রদেশের কিছু অধ্যাপক বন্ধুরা ছিলেন, এবং আমাদের যিনি গাড়িটা চালাতেন তিনি চালিয়েছিলেন, তিনি একজন খাসিয়া উপজাতি মানুষ। হঠাৎ কথায় বলতে বলতে যে বলে ফেললেন যে বাঙালি বহুত ঘাটিয়া জাত সাব। তা আমার পাশে ছিলেন যিনি, তিনি উত্তরপ্রদেশের, তিনি আমার হাতটা চেপে ধরলেন। আমি একটু মৃদু হেসে শুধুমাত্র খাসিয়া বন্ধুকে জিজ্ঞাসা করলাম, কেন ভাই এই কথাটা বলছেন? সে বন্ধুটি আমাকে যে কথাটা বলল, সে বললেন, দেখুন এই বাঙালি নিজেরা হিন্দু বাঙালি এবং মুসলমান বাঙালি, এই দুই বাঙালির মারামারি করে তাদের নিজেদের দেশটাকে ভাগ করে ফেললো। আর এখন সেই বাঙালি আমাদের কাছে এসে কিন্তু বলতে চাইছে তোমরা এক হয়ে থাকো। দেখুন, আমার অধ্যাপনা জীবনে, এবং আমি এরকম একজন, এইভাবে আমি যে একজন মানুষের কাছে আমার যে সত্তা এইভাবে যে একটা নগ্ন হয়ে যাবে, ধরা পড়বে, এটা আমি কোনোদিন ভাবতে পারিনি। এবং এই যে খাসিয়া বন্ধুটি আমাকে দেখিয়ে দিলেন, আমি বাঙালি হলেও আমি হিন্দু বাঙালি, অপরজন বাংলা ভাষায় কথা বললেও তিনি হচ্ছেন মুসলমান বাঙালি। কাজে এই যে অবস্থাটা, এটা তো আমাকে ভাবতে হবে। একটু আগে শুনছিলাম বাঙালির যে অস্মিতার কথা। একটা সময় আমরা একটা খুব সুবর্ণ জায়গাতে ছিলাম, এটা ঠিক। প্রথম ICS আমরা, প্রথম গ্র্যাজুয়েট আমরা, প্রথম যদি ভারতবর্ষের যদি কোনো মহিলা চিকিৎসক সেটা হচ্ছে বাঙালি। এবং আস্তে আস্তে কিন্তু সেই বাঙালির জায়গাটা, একটা কথা আজকে আমাদের কাছে মনে হয় যে 1905 সনে যে বাঙালি আমরা বঙ্গের বিরুদ্ধে লড়াই করেছিলাম, রাখি বন্ধনের বিরুদ্ধে, এবং আমার সোনার বাংলা গান গেয়েছিলাম, মাত্র 42 বছরের মধ্যেই কিন্তু আমরা ভুলে গেলাম সেই রাখি বন্ধনের সেই বাংলা ভঙ্গ বিরোধী আন্দোলনের কথা। 42 বছরের মধ্যে আমরা দুইজন বাঙালি আলাদা হয়ে গেলাম। কলকাতায় যখন বিভৎস দাঙ্গা হলো, সেই দাঙ্গা থামাতে গিয়ে আমরা কিন্তু বাঙালিরা দাঙ্গা থামাতে পারলাম না। গুজরাট থেকে ছুটে আসতে হলো সেই প্রায় 80 বছরের এক বৃদ্ধকে, বেলেঘাটে তাকে অনশন করতে হলো। এটা নিশ্চয়ই বাঙালি হিসাবে আমাদের খুব গর্বের ইতিহাস নয়, কিন্তু আবার এটাও তো বড় সমস্যা। আমরা একটা দেশ ভাগের একটা ভয়াবহ সমস্যার মধ্যে পড়েছি। এখন আরেকটা বড় সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে অনুপ্রবেশ সমস্যা। এবং এখানে যেটা আপনি বললেন যে এখানে আদর্শগত সংগ্রাম, আদর্শগত লড়াইটা কোথায়? আমি বাঙালি না ভারতীয়, সেই প্রশ্নটাই তো বিচারটা করতে গেলে, তাহলে আজকে যে অনুপ্রবেশ, এটা যে একটা মারাত্মক সমস্যা, এটা কিন্তু আলোচনা করতে চাইছি না। অনুপ্রবেশকে আমি দেখতে চাইছি আমার রাজনীতির দিক থেকে, আমার ভোট ব্যাংকের কাণ্ডারি হিসাবে। তাই পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের মাত্রাটা ভয়ঙ্কর ভাবে বেড়েছে। একটা তো ঘটনা আসামের ক্ষেত্রেও তাই, বিভিন্ন দিক থেকে এই জায়গাগুলো শুরু হয়েছে। এবং এখানে আজকে এই যে রাজবংশীরা, তারা ভাবছেন তারা এখানে সংখ্যাগরিষ্ঠ ছিল, আমরা বাঙালিরা এসে তাদের সংখ্যাগরিষ্ঠতাকে হারিয়ে ফেলেছি। তারা এখন কামরূপ
তারা আলাদা রাজ্যের দাবি করছেন, গোর্খারা আলাদা রাজ্যের দাবি করছেন এই অঞ্চলে। এমনকি যে ইসলামপুর, পাশের যে ইসলামপুর, সেখানেও আলাদা একটা ভাষী আছে, তারাও সেখানে তারা আলাদাভাবে চিন্তা ভাবনা করছেন। ডুয়ার্স অঞ্চলে আপনাকে যে অসংখ্য সমস্ত ধন্যবাদ। আদিবাসী আমি আসছি, তারা- আমি আপনার তারা কাছে যাব সেখানে আবার। আদিবাসী। আমাদের সঙ্গে রয়েছেন অসিত বাবু। অসিত বাবু, অনুপ্রবেশের সমস্যা কি এটা বাঙালির একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, রাজনৈতিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কি বলবেন? অনুপ্রবেশকারী সমস্যা আজকে বাঙালিদের জন্য বিশেষ করে খুব বেশি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কারণ ভারতবর্ষ যখন ভাগ হয়েছিল তখন কিন্তু দুটো জাতি, এক হচ্ছে বাঙালি, এক হচ্ছে পাঞ্জাবি। কিন্তু পাঞ্জাবিরা লড়তে শিখেছিল এবং তারা কারো দয়া নেয়নি, যে মুফকা বাটা যেটা বলে, কিছু দান দিল বা কিছু দিল সেটা নিতে চায়নি, কিন্তু বাঙালিরা নিচ্ছিল। সেসব দিক থেকে দেখতে গেলে বাঙালিরা উইক হয়ে গেছে, শুধু পড়াশোনার দিকটা এগিয়ে গেছে, বাকি অন্যান্য দিকটার থেকে বাঙালিদের যেমন এগিয়ে যাওয়া উচিত ছিল সব দিক থেকে এগোতে পারেনি। এই অনুপ্রবেশের সমস্যার জন্যই কি বাঙালি তিন রাজ্যে বাঙালির রাজনৈতিক পরিবেশটা বদলে গেছে? নিশ্চয়ই, কারণ আজকে পশ্চিমবাংলা ওখানে এক ধরনের চলছে, ওখানে বাংলা আমাদেরকে যেমন এপার বাংলা ওপার বাংলা, ওখানেও একটা ঘটনা রয়ে গেছে। বাঙালিরা নিজেদের মধ্যে নিজেদেরকে সেই বলছে বাঙাল এবং ঘটি। ত্রিপুরাতে ওখানে অন্য ধরনের সমস্যা। আসামে যারা আছে, আসামের হিন্দু বাঙালিদের প্রবলেমটা হয়ে গেছে অন্য ধরনের। হিন্দু বাঙালি যারা আছে তারা অনেকেই, যারা এখান থেকেই ছোটবেলা থেকেই বড় হওয়া, অনেকেই হয়তো ওপারে ছিল না, এখানেই ভারতবর্ষের আসামেই ছিল। ভারত ভাগ হতে পারে কিন্তু অনেকেই এপারেরই ছিল, আসামেরই ছিল। এখানে সমস্যাটা হয়ে গেছে সবাইকে বাংলাদেশি বলে সবাই ভাবে। এই যে ন্যারেটিভটার জন্য তো আমরা বাঙালিরাই দায়ী। নিশ্চয়ই, আমরা কাউকে যদি কথার মধ্যে আমরা প্রতিবাদ করতে না জানি, সব কিছুর সঙ্গে সব কিছু সহ্য করাটা ভালো নয়। আমাদের বোঝানোর ক্ষমতাটা একটু এগিয়ে যেতে হয়। যেমন শিলাদা কিছুক্ষণ আগে বলছিল যে আমাদের বাঙালিরা, হিন্দু বাঙালিরা, আমরা কিন্তু হিন্দু বাঙালি বলে বা বাঙালি বলেই স্বীকৃতি নেই। কিন্তু মুসলিম যারা, তারা কিন্তু কোনোদিনই নিজেকে বাঙালি বলে ভাবে না। তারা কিন্তু ভাবে যে আমরা মুসলিম মানুষ, আমরা আমাদের জাতিটাই হচ্ছে মুসলিম। কিন্তু আমরা যারা হিন্দু বাঙালি আছি বা হিন্দু যারা অন্যান্য জাতি আছি, আমাদের মধ্যে কি হয়, কেউ কাউকে মেনে নিতে পারে না যে আমরা হিন্দু বলে। যার জন্য সবচেয়ে বেশি আমাদের আসামে বা পশ্চিমবাংলায়, ত্রিপুরায় যদিও অতটা হয় না, আমাদের এখানে এদেশি আর এখানে হচ্ছে বাংলাদেশি। কিন্তু এর মধ্যেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি কেটে গেছে, উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি কিন্তু আজ কংগ্রেসে থাকতেও উনি বাঙালিদের জন্য অনেক কিছু করেছে এবং এখনও উনি যেভাবে বাঙালিদের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে এগিয়ে যাচ্ছেন, ডি ভোটারই হোক বা অনুপ্রবেশকারী হোক বা খুল্লম খুল্লা যেগুলো বলছেন যে হিন্দু বাঙালিরা আমাদের নিজেদের। উনি কিন্তু প্রথম মুখ্যমন্ত্রী যিনি বরাকে অনেকবার যাচ্ছেন, বাঙালিদের সঙ্গে মিশছেন, বাঙালিদের সমস্যাগুলো শুনছেন এবং চেষ্টা করছেন সেগুলোর সমাধান করতে। নিশ্চয়ই, এর আগে কিন্তু কোনো মুখ্যমন্ত্রী কোনো মুখ্যমন্ত্রী নামই নেয়নি কোনোদিনও। হ্যাঁ। ইভেন আমাদের তখন যারা বরাকে, যারা আমাদের বড় বড় কংগ্রেসের যারা নেতারা ছিল, তারাও এখান থেকে ভালো কোনো মুখ্যমন্ত্রী নিয়ে গিয়ে ওখানে এই ধরনের কথা বলাতে সাহস করেননি। যেটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসামে বড় গলায় উনি বলছেন যে হিন্দু বাঙালি আমাদের মানুষ। যার জন্য আজকে এই মঞ্চের থেকে আমি বলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, উনি আরো দীর্ঘায়ু হোক। আমরা চাই উনি যাতে আমাদের বাঙালিদের হয়ে সবসময় এগিয়ে যায়, তাহলে আমরাও ওনার সঙ্গে সবসময় থাকবো। আমি শিলাদিত্যবাবুর কাছে যাব। শিলাদিত্যবাবু, আপনি একটা
ব্রেকের আগে আপনি বলছিলেন একটা কথা যে আচ্ছা আমি অনুপ্রবেশের ব্যাপারটা আপনার কাছে, আপনি কিন্তু এই অনুপ্রবেশ নিয়ে ভীষণ সরব আসামে। দেখুন মানে ব্যাপারটা হচ্ছে কি, মানে সিন্স এই প্রশ্নটা এসছে আমাদের অধ্যাপক মহাশয় খুব সুন্দর বলেছেন কথাগুলো। বাঙালি বলে আমরা পরিচয় দেই। আজকে আসামের ক্ষেত্রে আপনি দেখবেন যখন সেন্সাস হয়েছিল 2011-এ, যারা আমরা মনে করি আমরা বাঙালি হিন্দু, যারা মনে করি যে মুসলমান যারা বাংলা ভাষা বলে তারাও বাঙালি, তারা তাদের পরিচয় কিন্তু সেন্সাসে অসমীয়া বলে লিখেছিল, তাদের পরিচয় অসমীয়া হিসেবে দিয়েছিল। তাই জন্য কোনোদিনও আপনি এটা ভাবতে লাগে না যে ও ভাষা বাংলা বলছে কিন্তু পরিচয় দিয়েছে অসমীয়া। এটা হচ্ছে ওদের স্ট্র্যাটেজি। তো ওই স্ট্র্যাটেজিটাকে দেখতে হবে। আজকে বঙ্গভঙ্গ হওয়ার মূল কারণ ছিল মানে ধর্ম। আর আমি তার মাঝখানে একটা বলতে চাই যে আরব দেশটা হচ্ছে আমাদের মানে ওয়েস্টার্ন সাইডে, তাই পাঞ্জাব এফেক্ট হতে পারে, দিল্লি এফেক্ট হতে পারে, কাশ্মীর এফেক্ট হতে পারে, আমি মানি। কিন্তু পশ্চিম বাংলা, তখন তার পশ্চিম বাংলা ছিল না, বেঙ্গল প্রভিন্স বা বাংলা। এবং এই বাংলাতে আপনি দেখুন 40% লোক বাঙালিরা মুসলমান হয়ে গেল, 40%। তার মানে আমরা বাঙালিদেরকে এত আমরা ইন্টেলেকচুয়াল ভাবি, আমরা এত বুদ্ধিজীবী বলে ভাবি, কিন্তু সেই বাঙালিরা তারা কনভার্ট হয়ে গেল মুসলমানে। আর মুসলমানে যদি বাঙালিরা কনভার্ট না হতো তাহলে তো বঙ্গভঙ্গ হতো না। মুসলমান যদি না হতো বাঙালিরা, তাহলে ইস্ট পাকিস্তানের জন্ম হতো না। যদি বাঙালিরা মুসলমান না হতো তাহলে আজকে বাংলাদেশ হতো না। এই জন্যে মুসলমান হওয়ার জন্যই আজকে ইস্ট পাকিস্তান এবং বাংলাদেশ হয়েছে। আর সেই বাংলাদেশের যে ছবি, তারা বাংলা বাংলা বলেছে ঠিকই, সেই মুজিবুর রহমান আজকে নেই। সেই মুজিবুর রহমানের মানে ফ্যামিলিকে আজকে প্রায় শেষ করে দেওয়া হয়েছে। এই জন্য সেই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের যে ব্যাপারটা ছিল যে কি বলছিলেন যে উৎসব যার যার, হ্যাঁ ধর্ম যার যার, উৎসব সবাই, সেই যুগটা চলে গেছে। এখন হচ্ছে যে আপনাকে ওখানে মুসলমান হতে হবে, দুর্গাপূজা করছেন মূর্তি ভেঙে দেওয়া হবে বা তারা কেটে ফেলবে, আর তার জন্য তো পলায়ন হচ্ছে। আজকে যখন বিভাজন হলো, ওখানকার হিন্দু পপুলেশন তখন যদি 16% 18% ছিল, আজকে সেটা কমে 6 থেকে 7% হয়ে গেছে। তার কারণটা কি? আর ভারতবর্ষ এই পশ্চিম বাংলা এবং আসামে তারা তখন পার্সেন্টেজ কমে গেছিল, তারা ইস্ট পাকিস্তান পেয়ে গেছিল বলে চলে গেছিল, পরবর্তীতে আবার পার্সেন্টেজ বেড়ে যায়। তার কারণটা কি হতে পারে? তাই জন্য এটা আমাদের বাঙালি যে সমাজ, আমি বাঙালি বলতে এটাই বোঝাই যে হিন্দু সমাজ, বুঝতে লাগবে যে আমরা কিন্তু তাদের যে ডিজাইন, মুসলিম সমাজের যে ডিজাইন, ওটা তৈরি হয় কিন্তু আরব থেকে তৈরি হয়। আর এই ডিজাইন সারা ভারতবর্ষ না, সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়। তাই জন্য ওদের একটাই ডিজাইন হচ্ছে যে কিভাবে এই পৃথিবীতে মুসলমান মানে সমাজ তারা স্থাপিত করবে। আর আমরা বোকার মতো খালি বলতে থাকি সেকুলার, হ্যাঁ সব ধর্ম সমাবব, বাঙালির মানে মুসলমানও বাঙালি, হিন্দুও বাঙালি, আর এদিকে আমরা আমাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে, আমাদের পপুলেশন ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমি রুবি ম্যাডামের কাছে যাচ্ছি। রুবি ম্যাডাম, আপনি পশ্চিমবঙ্গে যে এসআইআর হয়েছে, এখানে কিন্তু প্রচুর ধরা পড়েছে অনুপ্রবেশকারী, সেটা নিয়ে কিছু বলবেন? অল্প সময়, খুব আমাদের সময় কিন্তু খুব কম। ওনার সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা হ্যাঁ সেটাই তো আপনি বলছিলেন ব্যাপারটা, আবার কন্টিনিউ করুন। তো এই জন্যই বলছি যে আমাদেরকে এখন হচ্ছে কি যে একটা নতুন স্ট্র্যাটেজি তৈরি করতে হবে যে বাঙালিরা কি করে আবার বাঁচতে পারে। আমাদের প্রবলেমস রয়েছে, আমাদের প্রবলেম আমরা নিজেরা। আমাকে অনেকে আজকে আসামের ক্ষেত্রেই বলি যে আসামের যদি সরকার এসছে তো বাঙালিদের একটা বিরাট বড় অবদান আছে। আজকে বিজেপি সরকার যদি এখানে হয়েছে তাহলে বলা যেতে পারে যে 1991-এ বরাক ভ্যালির থেকে তখন 9 জন বিধায়ক এবং 2 জন সাংসদ জিতে এসেছিল, একজন ধুবড়ি থেকে এসেছিল এবং সবাই বাঙালি ছিলেন। কিন্তু তারপরে কি হলো? তারপরে হচ্ছে কি আমাদের এই যে মানে আমরা ডিভাইড হতে হতে আজকে বরাকের আমাদের একজন এখানে আমাদের আছেন বক্তা একজন আছেন, উনি অনেক কথা বলছিলেন তখন। আজকে বরাকে এক সময় 15টা অ্যাসেম্বলি সিট ছিল। এই 15টা সিট মানে 2021-এ যখন ইলেকশন হয়, 15টা সিটের মধ্যে মাত্র 6 জন বাঙালি জিততে পেরেছে। আপনি হিসাব করে দেখুন, 15টা অ্যাসেম্বলি সিটের মধ্যে মাত্র 6 জন বাঙালি জিতে আসতে পেরেছে। তাহলে বাঙালিরা গেল কোথায়? আর আমরা আসামে কি বলি যে বরাক ভ্যালিটাই হচ্ছে বাঙালির প্রধান জায়গা, কিন্তু বাঙালির প্রধান জায়গা তো এখন হয়ে থাকে। রবি মণ্ডল দাস, আমি আপনার কাছে আসছি। পশ্চিমবঙ্গে এসআইআর অনেক কিছু ধরা পড়ছে, অনুপ্রবেশের ব্যাপারটা,
সেটা কতটা বিপজ্জনক বাঙালির জন্য? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনি? শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এসআইআর নিয়ে প্রশ্ন করলেন তো? হ্যাঁ। দেখুন, পশ্চিমবঙ্গের বর্তমান যে অবস্থা, এসআইআর যদি না হতো আমরা অনেক কিছু দেখতে পেতাম। আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি যে একের পর এক মৃত ভোটার পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট দখল করে বসেছে। এবং শুধু তাই নয়, অবৈধ অনুপ্রবেশ বাংলাদেশিরা একের পর এক পশ্চিমবঙ্গে বস্তি দখল করেছে। ইতিমধ্যেই 16টা বস্তি এখান থেকে উচ্ছেদ হয়ে গেছে, মানে তারা নিজেরাই এখান থেকে ছেড়ে গেছে। শুধু তাই নয়, মৃত ভোটার, অবৈধ ভোটার শুধু তাই নয়, স্থানান্তরিত ভোটার কয়েক লক্ষ বেড়েছে। শুধু তাইও নয়, তার মধ্যেও আবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে মাত্র 15 বছরের নিচে, মানে ধরুন 10-12 বছর 13 বছরের বাচ্চা ছেলেরা নাকি প্রায়, এই সংখ্যাটা প্রায় হচ্ছে 15 লক্ষের বেশি, তারা নাকি বাবা হয়ে গেছে। মানে তাদেরকে বাবা সাজিয়ে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের নাম তোলার চেষ্টা করছে, সেই এসআইআর ফর্মও অবধি জমা দিচ্ছে। মানে বুঝতে পারছেন পশ্চিমবঙ্গে কি পরিমাণে জালিয়াতি হচ্ছিল। এবং পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ, পশ্চিমবঙ্গের সরকার, আমার মনে হয় না যে কোনো ভারতীয় পশ্চিমবঙ্গবাসী এর নির্বাচন করেছে। এই বর্তমান এসআইআর সংখ্যা দেখে এবং একের পর এক যে তথ্য বেরোচ্ছে, আমরা বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে যেটা দেখতে পাচ্ছি, ভয়ানক। এতে মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গকে এতদিন অবৈধ অনুপ্রবেশকারীরাই চালাচ্ছে এবং ভুতুরে ভোটাররাই চালাচ্ছে। আমি চলে যাচ্ছি, আমাদের প্রতিনিধি রয়েছে ভূপাল চক্রবর্তী আগরতলায়। আমি ভূপালের কাছে যাচ্ছি। ভূপাল, তুমি ত্রিপুরার পরিস্থিতিটা একটু বিশ্লেষণ করবে আমাদের কাছে? খুব অল্প সময়ের মধ্যে করতে হবে তোমাকে ভূপাল, আমাদের সময় কিন্তু খুব কম। হ্যাঁ, বুঝতে পারছি মানুষটা খুব অল্প সময়, সার্বিক বিষয়টা হয়তো আলোচনা করতে পারবো না। তবে আমি সংক্ষেপে যতটা বলার চেষ্টা করছি যে ত্রিপুরার যদি ম্যাপটা আমরা মানুষ দেখি, দেখবেন যে ত্রিপুরা 3 দিক দিয়ে বাংলাদেশ ঘেরা। আবার যদি আরো স্পষ্ট করে যদি বলি, ত্রিপুরা বাংলাদেশের ভেতরে কার্যত ঢুকে আছে, একটা অংশ দিয়ে শুধু ভারতবর্ষের সঙ্গে জড়িত। এই অবস্থায় ত্রিপুরার সীমান্তগুলি দিয়ে কিন্তু বারবার 1951 সাল থেকে শুরু হয়েছে, বারবার কখনো বর্তমান সময়ে যেটা আমরা অনুপ্রবেশও বলি, আবার সেখানে দেখা গেছে কিন্তু প্রচুর রিফিউজি যারা বিভিন্ন কারণে ত্রিপুরা এসেছিল। ভূপাল, আমার মনে আছে তুমি রিপোর্ট করেছিলে প্রায়ই আগরতলা রেল স্টেশনে বাংলাদেশি ধরা পড়েছে অলমোস্ট এভরিডে। কয়েকদিন আগে তারা ওই বর্ডার পেরিয়ে এসে আগরতলা রেল স্টেশনে রেলে করে ওরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চলে যায়। এমনকি বঙ্গাইগাঁওয়েও ধরা পড়েছিল কয়েকদিন আগে প্রচুর বাংলাদেশি। তো এই যে পোরাস বর্ডার, যেটা একটা বর্ডারটা, সীমান্তটা যে খানিকটা বিপজ্জনক অবস্থায় আছে, এখানে চোরাপথে এসে ঢুকছে, তো সেটার জন্য সরকার কি করছে? মানুষ, আমি জাস্ট এই কথায় যাওয়ার আগে দুইটা কথা একটু বলবো। খুব অল্প সময়, আর সময় নেই আমার কাছে। এখন যেটা অনুপ্রবেশ, একদম 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 সংক্ষেপে শেষ করছি, যে এই অনুপ্রবেশ বন্ধ করার জন্য কিন্তু বারবার প্রশ্ন উঠছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের দিকে। কারণ এই সীমান্তে যদি দুর্বলতাকে পুঁজি করেই তারা ভারতবর্ষে প্রবেশ করছে। এর মধ্যে বাংলাদেশি আছে, রোহিঙ্গা আছে, এমন অনেকে আছে যারা ত্রিপুরাতে বসতি স্থাপন করেছে। আগে যে চিত্রটা ছিল সেটা ছিল ওই বাংলাদেশে অত্যাচারের ফলে বাঙালি হিন্দু যারা আছে তারা 51-71 বা ওই সমসাময়িক কালে ত্রিপুরাতে প্রবেশ করেছে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের পাশাপাশি। কিন্তু বর্তমান সময়ে দেখা গেছে যে অত্যাচার নয়, হয়তো কাজের সন্ধানে, আবার মানে এটা উড়িয়ে দেওয়া যায় না যে তাদের অন্য কোনো দুরভিসন্ধি থাকতে পারে। কারণ বাংলাদেশকে ব্যবহার করে কিন্তু আজকাল আন্তর্জাতিক যারা সন্ত্রাসবাদী চক্র রয়েছে তারা আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে। এই অবস্থায় ত্রিপুরা একটা ঝুঁকিপূর্ণ জায়গায় রয়েছে। এই ক্ষেত্রে যদি ত্রিপুরার সীমান্ত দিয়ে অনুপ্রবেশ এভাবে ঘটতে থাকে, তবে সেইটা শুধু ত্রিপুরার জন্য নয়, গোটা উত্তর পূর্বাঞ্চল। ধন্যবাদ ভূপাল তোমাকে। আমাদের সময় নেই, অনুষ্ঠান শেষ করতে হবে। ধন্যবাদ শিলাদিত্য দেব, ধন্যবাদ বিশ্বদীপ ভট্টাচার্য, ধন্যবাদ অসিত দেব, ধন্যবাদ শেখর বাবু, ধন্যবাদ রুবি মণ্ডল দাস। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের আটটার আড্ডা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী সপ্তাহে, আগামী শনিবারে 8টার আড্ডায়।